করোনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অটো প্রমোশন। পড়াশোনার দুর্বলতা কাটাতে নভেম্বর থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। সিলেবাসটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেন তা পরবর্তী ক্লাসের শিখন ফল অর্জনে সহায়তা করে। অনলাইনেও যদি পরীক্ষা হতো তবু আমরা একবার হলে বইটা দেখতাম, আমরা একটু হলেও পড়তাম। এখনো সুরাহা হয়নি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ভাগ্য। আমাদেরকে শিক্ষা বর্ষ থেকে মুক্তি দিয়ে আমরা যাতে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারি। পরীক্ষা সেন্টারে নেওয়া শুরু করি তখন এই হোস্টেল এবং অন্যান্য যেসব জায়গায় ছাত্ররা থাকবে কোভিড ছড়ানোর বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়। তো কোভিড সিচুয়েশনে আমি মনে করি অনলাইন অপশনটাই সবচেয়ে ভালো অপশন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটিপতি কর্মকর্তা কর্মচারীর সম্পদের খোঁজে দুদক। পরিবার পরিকল্পনার অফিস সহকারীর একাধিক বহুতল ভবন, পাউবোর প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে আজও বন্ধ পণ্য খালাস। লোকসানের তুলনায় দাবি নগণ্য বলছেন শ্রমিকরা। মোংলায় বিশেষ ব্যবস্থায় রূপপুর পরমাণু চুল্লির যন্ত্রাংশ খালাস। এবং বোধনের মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে ষষ্ঠী। সন্ধ্যার পর মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। পশ্চিমবঙ্গে মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞায় রায় পুনর্বিবেচনার আপিল খারিজ। এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উঠছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি যাচাই করতে 30 দিনের সংক্ষিপ্ত পাঠ্যসূচি থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে আসলেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান তিনি। নতুন এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে প্রথম কোভিড-19 আক্রান্ত শনাক্তের 9 দিনের মাথায় 17 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য ঝুঁকির কারণে বাতিল করতে হয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এইচএসসিতেও পরীক্ষা না নিয়ে মূল্যায়ন হচ্ছে ভিন্ন পদ্ধতিতে। এবার বলা হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হবেন। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান সবাই যাবে পরের ক্লাসে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানই নিতে পারবে না পরীক্ষা। এবার পরীক্ষা ছাড়াই সবাই পরবর্তী ক্লাসে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, অভিভাবকদের বলবো, শিক্ষকদেরকে বলবো, আমার পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে যেতে হচ্ছে না এটি সত্য, কিন্তু আমি যেন যতদূর সম্ভব আমার সুযোগ আছে, আমার শিখন ফল যা আমার অর্জন করবার কথা ছিল তা অর্জন করবার সেই সুযোগটি যেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন গ্রহণ করে। তবে নভেম্বর থেকে 30 কার্য দিবসের সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের, যার ভিত্তিতে শিক্ষার্থীদের ঘাটতি যাচাই করে তা পূরণ করার চেষ্টা করা হবে পরের ক্লাসে। সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রকাশ করা হবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট শ্রেণীর বিষয়ভিত্তিক শিখন ফলের গুরুত্ব বিবেচনা করে সিলেবাসটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেন তা পরবর্তী ক্লাসের শিখন ফল অর্জনে সহায়তা করে। এদিকে নতুন এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনলাইনেও যদি পরীক্ষা হতো তবু আমরা একবার হলে বইটা দেখতাম, যে পরীক্ষা হবে স্যার আমাদের সামনে থাকবে, পরীক্ষাটা নিত, তখন আমরা একটু হলেও পড়তাম। আগে যেভাবে পরীক্ষাটা দেওয়া হতো ওইভাবে পরীক্ষাটা দিলে অনেক ভালো হয়। আমাদের এটাও দেখতে হবে আমাদের সকল শিক্ষার্থী সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারবে কিনা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান স্বাস্থ্য ঝুঁকি কমে আসলেই নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। এছাড়া আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলেন মন্ত্রী। তবে পরীক্ষা কখন হবে তা নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিলেও উচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ে কোনো কথা হয়নি এখনো। ফলে স্নাতক ও মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করা এবং কর্মজীবনে প্রবেশ নিয়ে শঙ্কার কথা বলছেন। চাকরি বাজারেও কয়েক ধাপ পিছিয়ে যাওয়ার কথা উল্লেখ করে জীবনের এক অনিশ্চয়তায় তাদের দাবি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক তাদের ব্যাপারেও। আর শিক্ষাবিদরা বলছেন এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে কিছুটা ছাড় দিয়ে সমস্যার সমাধান করতে হবে। ফেরদৌস লিপির রিপোর্ট।
কোভিড-19 থাবায় পরিবর্তন এসেছে দুনিয়া জুড়ে, যার ঢেউ ছুঁয়েছে শিক্ষাঙ্গন পর্যন্ত। তবে এই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবং শিক্ষা কার্যক্রম গতিশীল করতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত অটো প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে ঘোষণা এসেছে বেশ কয়েকদিন আগে। এসএসসি পাস করাদের ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাসও শুরু হয়েছে। এই সবই চলছে অনলাইন পদ্ধতিতে। সর্বশেষ মাধ্যমিকের ব্যাপারেও সিদ্ধান্ত এসেছে বুধবার। তবে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় 32 লাখ শিক্ষার্থীর ভাগ্যে কি আছে সেই সুরাহা হয়নি এখনো। সেই সঙ্গে 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 4 লাখ শিক্ষার্থীর বেশিরভাগই অনলাইন ক্লাসের আওতায় আসলেও তাদের পরীক্ষা, পরবর্তী ক্লাসে ওঠা কিংবা চাকরির বাজারে প্রবেশের কি হবে। এছাড়া কারিগরি, ভোকেশনাল ও ডিপ্লোমা পর্যায়ে রয়েছে আরও লাখ পাঁচেক পড়ুয়া। প্রতি বছর গ্র্যাজুয়েশন শেষে চাকরির বাজারে প্রবেশ করেন সব মিলিয়ে লাখ দশেক কর্মক্ষম মানুষ। এদিকে দিন দিন বাড়ছে বয়স। আমাদের যেমন 7 সেমিস্টার শেষ হয়ে যাওয়ার কথা, এতদিনে 8 সেমিস্টার শুরু হওয়ার কথা, কিন্তু 7 সেমিস্টার এখনো শেষ হয়নি। আমরা অনলাইন ক্লাসই করতেছি, কিন্তু তাও সেটা যে কতটুকু আমাদের জন্য ভালো হচ্ছে, কতটুকু আমাদের জন্য কাজ করতেছি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি চালু আছে তাদের শ্রেণী শিক্ষার কার্যক্রম, চলছে পরীক্ষার প্রস্তুতিও। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতি অনুসরণ করলে সংকট কাটবে বলে আশা তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন ক্ষতি কিছুটা স্বীকার করতেই হবে। এর মধ্য থেকেই খুঁজে নিতে হবে সমাধানের পথ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে চিন্তা করতেছেন ছাত্রদেরকে ক্যাম্পাসে না এনে কিভাবে নেওয়া যায় সেটা চিন্তা করতেছে। কোনো সিদ্ধান্ত হয় নাই, আলোচনা করছে কিভাবে নেওয়া যায় সেটা। বিশ্ববিদ্যালয়গুলোকে একটা নমনীয়তার ভাব দেখাতে হবে, একটা ফ্লেক্সিবিলিটি দেখাতে হবে। আর প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা তো মোটামুটি অনলাইনেই কাজ করছে এবং অনলাইনে পরীক্ষার ব্যবস্থাও তারা করছে। যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে এরা সবাই একইভাবে ইকুইপ না, এবং এদের জন্য একটা আমি মনে করি কেন্দ্রীয় নির্দেশনা দরকার আছে। এরই মধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চাকরির বয়স 3 মাস বাড়ানোর ঘোষণা আসলেও করোনা কারণে সময় কেটে গেছে সব মিলিয়ে 7 মাস। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এবার স্বাস্থ্যের আরেক কর্মচারীর পাহাড় সম অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পরিবার পরিকল্পনা 4র্থ শ্রেণীর এই কর্মচারীর ঢাকায় একটি 6তলা বাড়ি, ফ্ল্যাট, প্লট এবং গ্রামে বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। অন্যদিকে মৌলভীবাজারে কাশিমপুর পাম্প হাউসে পাম্প কেনায় প্রায় 34.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড পাউবোর প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলম সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এই 6তলা বাড়ির মালিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক 4র্থ শ্রেণীর কর্মচারী। পরিবার পরিকল্পনার বিভিন্ন প্রকল্পের সচেতনতামূলক বিভিন্ন ভিডিও চালিয়ে দেখানো যার কাজ, সেই আক্তারুজ্জামানের এই 6তলা বাড়ি সহ একই এলাকায় রয়েছে আরও একটি ফ্ল্যাট আর একাধিক প্লট। এই পাশে আছে, ওই পাশে আরেকটা টিনসের বাড়ি আছে, এটা আমি জানি। সম্পদ কেমন করলো এটা আমরা কেমন কমু, নিশ্চয়ই কিছু করছে। কি চাকরি করে সঠিক বলতে পারি না। কেউ বলে সচিবালয়ে চাকরি করে, কেউ পরিকল্পনা করে চাকরি করে। ময়মনসিংহে তার নিজ গ্রামে আরও বেশ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এরই মধ্যে এসব সম্পদের উৎস জানতে চিঠি দিলেও তার জবাবে সন্তুষ্ট নয় প্রতিষ্ঠানটি। তাই গণপূর্ত বিভাগকে সঙ্গে নিয়ে বুধবার সরেজমিনে যৌথ অনুসন্ধানে যায় দুদক। প্রায় 2.5 ঘন্টা আক্তারের দেয়া তথ্য উপাত্ত মিলিয়ে দেখেন তারা। যদিও পরে অনুসন্ধানী দল কিংবা অভিযুক্ত কেউই মুখ খোলেননি এই বিষয়ে। এদিকে মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউসে পাম্প কেনার সরকারের 34 কোটি 42 লাখ টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নাজমুল আলম সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। ভাবে মূল্য যাচাই না করে, প্রাক্কলন প্রস্তুত না করার কারণে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে, যার ফলে ঠিকাদারকে অধিক মূল্য পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং সেই সুযোগ সৃষ্টি করে অতিরিক্ত মূল্য প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতায় বসানো 8টি পাম্পের প্রকৃতি মূল্য পাওয়া যায় 20 কোটি 41 লাখ টাকা, অথচ বিল হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান সরকার থেকে আদায় করেছে 54 কোটি 83 লাখ টাকা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দালাল চক্রের সঙ্গে জড়িত হাসপাতালগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে বলেও জানায় র্যাব। একজন মহিলা আমাকে বলল যে আপনি এখানে ভর্তি করে কোনো লাভ হবে না, কারণ এখানে আপনার 2-3 মাস পরে বুঝছেন ঘোরাঘুরি করতে হবে। আমার কাছে আসেন, 1 সপ্তাহ মানে কাজ করে দেবো। ওই আমার একটা লোক আছে এই প্রফেসর, ওনারে 25-30 হাজার টাকা হইলেই হয়ে যাবে। এখানে যা খরচ হবে আমাদেরও এখানেও তা খরচ হবে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কথা বলে দেখতে পারেন। এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত পঙ্গু হাসপাতালে থাকা দালালরা। ঢাকা ও ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের এসব কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে পঙ্গু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেত দালাল চক্রের সদস্যরা। রোগী প্রতি পাওয়া যেত 1 থেকে 2 হাজার টাকা। এছাড়া বিভিন্ন বাহানায় তাদের কাছ থেকে হাতিয়ে নিত হাজার হাজার টাকা, আর দিতে না পারলে করত হয়রানি। পঙ্গু হাসপাতাল থেকে রোগী অন্য হাসপাতালে নিয়ে গেলে কত করে টাকা পান আপনারা? ওই যে রুগী বুঝছে মনে করে 1000 দেয়, 2000 দেয়। এই রোগী নিয়ে কি করতেন? আমি ক্লিনিকে দিতাম। মানে এখান থেকে আপনি রোগী নিতেন, যে ক্লিনিকে চাকরি করছে। বুধবার অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রত্যেককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি আদেশ অমান্য করে বা যে নিটোর থেকে যে আদেশ দেওয়া হয়েছে এখানে কোনো দালালি কার্যক্রম চালানো যাবে না বা কোনো সরকারি কাজে বাধা সৃষ্টি করা যাবে না, তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে। দালাল চক্রের সাথে সংশ্লিষ্ট হাসপাতালগুলোও জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে জানায় র্যাব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে চলছে শিশুদের ভেজাল খাদ্য ও নকল চকলেটের রমরমা ব্যবসা। এর পাশাপাশি মানহীন কসমেটিক্সের সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে 2 জনকে আটকের পাশাপাশি জরিমানা করা হয় 18 লাখ টাকা। শিশুদের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য এবং নামিদামি ব্র্যান্ডের নকল চকলেটে সয়লাব পুরান ঢাকার চকবাজার। চীন, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের চকলেট মেলে এখানে, যা সরবরাহ করা হয় দেশের নামকরা সুপার শপগুলোতে। সেই সঙ্গে রয়েছে ভেজাল কসমেটিক্সের সমাহার। উৎপাদন তারিখ শেষ হলেও নতুন করে তারিখ বসিয়ে বাজারে ছাড়া হচ্ছে এগুলো। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মিথ্যা ঘোষণা দিয়ে পণ্যগুলি নিয়ে আসে। এই অপরাধের কারণে এখানকে 2 জনকে আটক করে আপনার 2 বছর করে কারাদণ্ড আদেশ করা হয়েছে। একই সঙ্গে প্রচুর পরিমাণ মাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে নানা ধরনের ভেজাল আর নকল পণ্যের সন্ধান পায় র্যাব, যেখানে ইন্ডিয়ার ব্যথানাশক মুভ ক্রিম ও গার্নিয়ার ফেস ওয়াশও তৈরি হচ্ছে। আসল প্রমাণের জন্য চীন থেকে আমদানি করা হয় পণ্যের মোড়কও। এ অবস্থায় সাধারণ ক্রেতারা নিরুপায় আসল আর নকলের দ্বন্দ্বে। অনেক টাইপের চকলেট আমরা বিক্রি করি, এখন কোনটা কিভাবে আমি তো স্যার জাস্ট বিক্রি করি, এর বেশি তো আমি কিছু জানি না। মানহীন এসব পণ্য ব্যবহারে মানবদেহে দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পেছনে তাকে সাজানো যে শিশু খাদ্যগুলো রয়েছে অর্থাৎ চকলেটগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত। এই চকলেটগুলো এখান থেকেই সারা দেশের যে নামি দামি সুপার শপগুলো রয়েছে সেখানে বিক্রি করা হয়। সমস্যা হচ্ছে এই চকলেটগুলোর বা এখানে যে পণ্যগুলো রয়েছে এগুলো কোনোটারই আসলে উৎপাদন তারিখ নেই। এখান থেকে নতুন করে উৎপাদন তারিখ বসিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন নামি দামি সুপার শপে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কবলে পড়ে দেশের আমদানি বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসছে। পণ্য খালাস না করে বিদেশি জাহাজগুলো অলস বসে থাকায় দিনে শত কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। সে সাথে ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা রয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 দিন ধরে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকায় 9 লাখ মেট্রিক টন পণ্য নিয়ে অলস বসে আছে 40টির বেশি বিদেশি জাহাজ। নির্ধারিত সময়ের বেশি বন্দরে অবস্থান করায় এসব জাহাজকে প্রতিদিন 10 থেকে 15 হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশি জাহাজ মালিকদের কাছে ইমেজ সংকটের মুখে পড়ছে চট্টগ্রাম বন্দর। যেহেতু খালাস করতে পারছে না, তাহলে বিদেশি জাহাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির কারণে তখন পরবর্তীতে অন্য জাহাজ পাঠাতে ওরা অনীহাবোধ করবে। বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের জন্য লাইটারের জাহাজ রয়েছে প্রায় 3000। বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রতিদিন অন্তত 1.5 লাখ মেট্রিক টন পণ্য দেশের বিভিন্ন ঘাট এবং নদী বন্দরে পৌঁছে দেয় লাইটারের জাহাজগুলো। কিন্তু ধর্মঘটের কারণে কোথাও কোনো পণ্য খালাস হচ্ছে না। আনলোডিং বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে এর অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্ট
সেটা ভোক্তাদের উপরে গিয়ে পড়বে। আন্দোলনরত শ্রমিক নেতাদের দাবি, চলমান নৌযান ধর্মঘটে যে আর্থিক ক্ষতি হচ্ছে তার তুলনায় তাদের দাবিকৃত টাকার পরিমাণ একেবারে নগণ্য, আর তাই ক্ষতি এড়াতে তাদের দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। আমাদেরকে যে যদি দিনে 100 টাকা করে যদি এটা দেয় বা 150 টাকা করে যদি দেয়, তাতে কি এই ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল? বাংলাদেশের আমদানি পণ্যের 40% বেশি পরিবহন করে লাইটারের জাহাজগুলো। একই সাথে আমদানিকৃত তেল পরিবহন করা হয় লাইটার ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের জন্য ভারী যন্ত্রাংশ আমদানি শুরু হয়েছে পুরোদমে। এরই মধ্যে রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে প্ল্যান্টের প্রাণখ্যাত নিউক্লিয়ার চুল্লি ও জেনারেটর। মোংলা বন্দর দিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে এখন চলছে ভারী এসব যন্ত্রাংশ রূপপুরে পাঠানোর কাজ। দেশজুড়ে নৌযান ধর্মঘটের মধ্যেও যন্ত্রাংশ খালাসে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এসব পাঠানো হবে পাবনার রূপপুরে। 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে গৌরবের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লিপাত্র এখন দেশের মাটিতে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারখানায় তৈরি ভারী এসব যন্ত্রাংশ নৌযান শ্রমিকদের কর্মবিরতির মধ্যেই বিশেষ ব্যবস্থায় পুরোদমে খালাসে ব্যস্ত মোংলা বন্দর কর্তৃপক্ষ। এই চালানে প্রথম ইউনিটের রিয়াক্ট প্রেসার ভেসেল ও একটি স্টিম জেনারেটর রয়েছে। এছাড়া রয়েছে আনুষঙ্গিক আরও কিছু যন্ত্র। এটা বাই রোডে যাচ্ছে, বার্জ নদীপথে যাচ্ছে, বোথ দুই সাইডে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। খুচরা যন্ত্রাংশ এবং পারমাণবিক চুল্লির একটা অংশ এই জাহাজে আসছে। আমরা আশা করতেছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের এই পণ্য খালাস শেষ হবে। দেশে চলমান নৌযান শ্রমিকদের ধর্মঘটের মধ্যেও ভারী এসব যন্ত্র খালাসে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এগুলো যথাযথ নিরাপত্তা বিধান করছে এবং সুন্দরভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করছে। লাইটারের শ্রমিকরা যে কর্মবিরতি পালন করছে সেটার জন্য মংলা বন্দর এখন পর্যন্ত তেমন সমস্যায় পড়ছে না। সংশ্লিষ্টরা বলছেন, পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের অধিকাংশ যন্ত্র এই মোংলা বন্দর দিয়েই আমদানি করা হবে। কাজ শেষ হলে 2024 সাল নাগাদ 2টি ইউনিটে সেখান থেকে উৎপাদিত হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, মোংলা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। নতুন শনাক্ত হয়েছেন 1545 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,93,131 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,086 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,06,411 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,545 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,93,131 জন। 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,723 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,704 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,08,845 জন। বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় নওগাঁর আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়ার সাথে চাহিদা বাড়ায় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দাম বাড়ায় খুশি মাছ চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, ইলিশ না থাকায় দেশীয় মাছের চাহিদা বেড়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ভোরে পাইকারদের হাকডাকে জমে ওঠে মহাদেবপুর শিবগঞ্জ মোড়ের পাইকারি মাছের আড়ত। নদী জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। মাছের সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় গেল সপ্তাহ থেকে দাম বেড়েছে। আর মাছের দর বাড়ায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠছেন মাছ চাষিরা। বাজারে দাম ছিল না গত কয়েকদিন আগে, এখন একটু দাম পাচ্ছি। ইলিশ মাছ বন্ধ হওয়ার পর বাংলা মাছের দাম বেশি, কাতলা, রুই এগুলোর দাম বেশি। রুই প্রতি কেজি 180 টাকা, কাতল 190 টাকা, মৃগেল 160 টাকা, সিলভার কাপ 110 টাকা, শিং মাগুর 350 টাকা, বোয়াল 400 টাকা, কই 120 টাকা, টাকি 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের তুলনায় সব মাছের দর 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এই সপ্তাহে মাছের দাম আরো বৃদ্ধি পেয়েছে এবং সামনের সপ্তাহ আরো বাড়ার সম্ভাবনা বেশি আছে। মাছের আমদানি বাড়ছে, দামও একটু বাড়ছে এবং পুকুরের মাছের আমদানি বাড়ছে, দামও আগের চেয়ে একটু বাড়তি। দিনে 700-800 হাজার কামাই হচ্ছে। সপ্তাহে প্রায় অর্ধ কোটি টাকার মাছ বেচা কিনা হলেও নিজস্ব জায়গা না থাকায় ভোগান্তিতে কারবার করতে হচ্ছে বলে জানায় ব্যবসায়ী সমিতি। আমরা ভাড়াটিয়া জায়গায় থাকি এবং
সরকারকে খাজনা 16 আনা দিয়ে দিই। আমরা যদি আরও সরকারিভাবে জায়গা পাতাম আমাদের মাছ বেচা কিনা করা আরও সুবিধা হতো। জেলায় 18,000 নিবন্ধিত চাষি মাছ উৎপাদনে জড়িত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 5 দিন ব্যাপী সার্বজনীন দুর্গাপূজা। সন্ধ্যার পর সারা দেশের পূজা মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরীতে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। সরাসরি যাচ্ছি তার কাছে। মৌ, হাফসা, মহাপঞ্চমী আজ শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা বোধনের মধ্য দিয়ে শুরু হলো মহাপঞ্চমীর আজকের আনুষ্ঠানিকতা। আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এবং একটু আগেও এখানে ছিল বেলতলায় মহাপঞ্চমীর সন্ধ্যায় অর্থাৎ সায়ংকালে দেবীর বোধন করা হয়। তো সেটাকে মহালয়াতে আমরা যেটা দেখছিলাম, মহালয়াতে ঘট স্থাপন করা হয়েছিল, দেবী পক্ষের তো শুরু হয় মহালয়া থেকে, তখন একটা ঘট স্থাপন করা হয় বেলতলাতে। সে বেলতলা এবং সেখানে কিন্তু ওই ঘট আজকে প্রতিস্থাপন করা হয়। 1 মাস আগে যে ঘট স্থাপন করা হয়েছিল মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনায়, সেই ঘটে আজকে প্রতিস্থাপন করা হয়েছে। সেরকম 5টি ঘট রয়েছে সেখানে, যেটাকে বলা হয় যে মঙ্গলচণ্ডী অর্থাৎ মহামায়ার এখানে আবাহন করা হয়েছে। 6টার পর থেকে এখানে পুরোহিত এসে বসেন, তিনি ষোড়শ উপচারে নানা ঢাক, শাক, বাদ্য, কাঁসা, ঘণ্টা এসবের মাধ্যমে দেবীকে আবাহন করতে থাকেন। এরপরে তো মঙ্গল আরতি এবং মঙ্গল আরতির পরে যথারীতি 7টার একটু আগে পরে শেষ হয়েছে। তারপর মঙ্গল আরতির পরপর প্রসাদ বিতরণ করা হয় এবং ভগবান শ্রী রামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে, অকাল বোধন অর্থাৎ যেটি অকালে করা হয়েছিল, বসন্তকালে তো বাসন্তী, কিন্তু শরৎকালের যে শারদীয়া সেটি আসলে ভগবান শ্রী রামচন্দ্র প্রথম প্রবর্তন করেছিলেন। রাবণকে বধের জন্য তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন মহামায়ার, দেবী দুর্গার। সেই থেকে দেবী দুর্গা পূজার বাঙালি সম্প্রদায়ের একটি অসাম্প্রদায়িক উৎসব। তো আমরা তো এখানকার পূজা কমিটি ভক্ত তাদের সবার সাথে কথা বলেছি, তারা যেটা বলছে এবার আসলে দুর্গা উৎসব নয়, দুর্গা পুজো। এখন যতই আমরা বলি দুর্গা পুজো, কিন্তু উৎসবকে সীমাবদ্ধ করা যায়, ছোট করা যায়, কিন্তু সংক্ষিপ্ত করা যায়, কিন্তু আনন্দ তো আনন্দ। দুর্গোৎসবের যে আনন্দ, আমরা সারা বছর আমরা 12 মাসে 13 পার্বণ, উৎসবের ভুরি ভোজ সবকিছু মিলে আসলে উৎসবকে তো ছোট করা যায়, কিন্তু আনন্দকে ছোট করা যায় না। সেই আনন্দে বাকি 5 দিন মূর্তি পূজিত হবেন শারদীয় দুর্গোৎসব, দেবী দুর্গা। এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে আমার কাছে মহাপঞ্চমীর আনুষ্ঠানিকতার সবশেষ খবর। হাফসা, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আমাদের সঙ্গে রিপোর্টার মৌসুমী মৌ যোগ দিয়েছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত অটো প্রমোশন। দুর্বলতা কাটাতে নভেম্বর থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট। এখনও সুরাহা হয়নি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ভাগ্য। কোটিপতি কর্মকর্তা কর্মচারীর সম্পদের খোঁজে দুদক। পরিবার পরিকল্পনার অফিস সহকারীর একাধিক বহুতল ভবন, পাউবোর প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।